এ কি গিন্নি, এই কটা ভাতে কি পেট ভরবে? ও যা ভাত আছে না, ওটা বেড়াল ডিগোতে পারবে না। হ্যাঁ, আরে বাবা, আমি আর বেড়াল এক হলো? এই বাড়তি কথা না বলে খাও তো। গিন্নি, পেটটা ভরেনি বুঝলে, তুমি আর এক হাঁড়ি ভাত বসাও। আমার জন্য 2 হাতা রাখা আছে, ওটাও খেয়ে নাও না, খাও। আমি আর ভাত বসাতে পারবো না, এখন উনুন ধরাও, আঁচ দাও, ভাত বসাও। আহ, আরে তোমারটা তুমি খেয়ে নাও না। তুমি তো জানো আমার এইটুকু খাবার পোষায় না। তারপর তুমি আজকে ওই ওলের ঝোলটা যা বানিয়েছিলে না, আহা। খাই 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 করে আমার জীবনটাও খেয়ে ফেললে গো। আরে বাবা, ভগবান এই পেট দিয়েছে কিসের জন্য? এত খাটাখাটনি সবকিছুই তো এর জন্য নাকি? হ্যাঁ, দাদু, অনেকদিন ভূতের গল্প শুনিনি, আজকে আমরা ভূতের গল্প শুনবো। বেশ, শোন তাহলে। আমাদের রাজ্যে আজ থেকে বেশ অনেক বছর আগে একটা খুব পেটুক লোক থাকতো। তোমার মতন পেটুক? বলতে পারিস, কিন্তু ওর গিন্নি ওকে ভালো মতো খেতে দিত না। তাই একদিন না খেয়ে খেয়ে অক্কা পায় আর ভূত হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। তারপর কি হলো দাদু? তারপর তারপর তো সে এক মজার ব্যাপার। ভূতকে ওর গিন্নি চোখে দেখতে পেত না, তাই সেই পেটুক ভূত কিছুদিন পর থেকে গিন্নির উপর হুজ্জুতি শুরু করলো। কিরকম হুজ্জুতি দাদু? গিন্নি যা রান্না করতো সব চুরি করে খেয়ে নিত। এই এসব উল্টো পাল্টা কথা বলে আমাকে ভয় দেখাতে পারবে না। হ্যাঁ, এই যে তোরা চটপট খেয়ে নে, নইলে তোদের দাদু আবার ভাগ বসাবে রে। খা। আচ্ছা দিদা। এই শোনো না, তুমি আমার জন্যেও আরো কয়েকটা বেগুনি ভাজো। হ্যাঁ, এই তো একটু আগে 4টে বেগুনি আর 1 বাটি মুড়ি দিলাম। হ্যাঁ, আরে সেগুলো তো পেটের কোন কোনায় হারিয়ে গেছে গিন্নি। তুমি ভাবো আমিও হারিয়ে গেছি? বেশি খিদে পেলে নিজে রান্না করে খাও। আর সে তুমি না থাকলে আমি রান্না করেই খেতাম। দিদা, দাদু কিন্তু তোমাকে চলে যেতে বললো। কি বললে? আমি চলে যাব? আরে তাহলে তাই হবে। এই গুলটে, তুই এসব কি বলছিস বলতো? গুছিয়ে বিদায় নিচ্ছি। আরে আরে আরে, কোথায় চলে যেতে বললাম গিন্নি? হয়েছি আর না, আজকেই আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, এই দেখো, আমি কোথায় চলে যেতে বললাম? তোমার মনের কথা আমি বুঝে গেছি। এই দেখো, থাকবো না এই পোড়ার মুখ সংসারে। যা। লক্ষ্মী সোনা রাগ করেছে। হাওয়া গরম আছে, চল এখান থেকে বেগুনি নিয়ে এখন কেটে পড়ি। আরে সামান্য ব্যাপারে রাগ করার কি আছে বলো তো? এবার নিজের সংসার নিয়ে নিজে থাকো, সারাদিন শুধু খাই খাই আর খাই খাই। নাও এবার ঠেলা সামলাও। ভুল করেও আমাকে বাপের বাড়িতে ডাকতে যাবে না বলে দিচ্ছি। যদি যাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। ওগো, তুমি আমায় ছেড়ে চলে গেলে গো, এবার আমি কার কাছে বায়না করবো গো? কিরে, তুই একা একা? জামাই কোথায়? তোমাদের জামাইকে ছেড়ে চলে এসেছি। এ মা, তুমি কি থাকতে দেবে না আমি চলে যাব? এসব আবার কি কথা বলছিস তুই? হ্যাঁ, এ তো তোরও বাড়ি। আমাদের ভাত ডাল জুটলে তোরও জুটবে। কি হয়েছে রে দিদি? দিন রাত খেটে খেটে কয়লার মতো পুড়ে যাচ্ছি, আর ওনার বায়না শেষ নেই। সারাদিন শুধু খাই খাই আর খাই খাই। এবার বুঝবে জামাই বাবু। হ্যাঁ, নিজে হাত পুড়িয়ে রান্না করার ঠেলা। গোপাল দাদা, ও গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, এ দরজা খোলো, মহারাজ ডাকছেন। এই রে, অনেক বেলা হয়ে গেল। আরে দরজাটা খোলো। যাচ্ছি যাচ্ছি। আরে আজকে তো গ্রামের সেচ প্রকল্প নিয়ে আলোচনা আছে, মহারাজ তাই তোমাকে ডাকছেন। মুখ হাত ধুয়ে যাচ্ছি। দেখুন মহারাজ, দেখুন এত বেলায় গোপাল এলো, তাও নিজে আসেনি, ডেকে নিয়ে আসতে হলো। সত্যি গোপাল, আজকে এত জরুরি একটা আলোচনা সভা, কোথায় তুমি তাড়াতাড়ি আসবে? তা না করে গোপাল বাড়াবাড়ি করে ফেললো। গোপাল,
এই আমি শেষবারের মতন বলে দিচ্ছি, ফের যদি এরকম রাজসভায় দেরি করে আসতে দেখি তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেব। আসলে মহারাজ, আমার গিন্নি গতকাল রাগ করে বাপের বাড়ি চলে গেছে, তাই বেশ হয়েছে। আচ্ছা, যে জন্য আজকের আলোচনা সভা ডাকা হয়েছে সেটা হলো আমাদের রাজ্যের দক্ষিণে একটা সেচের জন্য পুকুর খনন করা হচ্ছে। এ তো খুব ভালো কথা মহারাজ। দক্ষিণের চাষি ভাইরা অনেক দিন ধরে জলের সমস্যায় ভুগছিল, এবার একটা সুরাহা হবে। কিন্তু এটার জন্য তোমাদের বেতন কয়েক মাস কম পাবে তোমরা। এ কি কেন মহারাজ? তোমার তো এখন একজনের সংসার গোপাল, তোমার আবার চিন্তা কিসে? তাহলেও সেচের জন্য পুকুর খোঁড়া হবে, তার সাথে আমাদের বেতনের কি সম্পর্ক? কারণ ভাড়ারের অবস্থা খুব একটা ভালো নয়, তাই আগামী 3 মাস তোমাদের বেতন 5 মোহর করে কম দেওয়া হবে। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। আর ওই 3 মাসের কেটে নেওয়া বেতন চতুর্থ মাসের বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হবে। কি দাদু, এ তোমার চোখ মুখের কি অবস্থা? কালি ঝুলি মেখে ভূত। কি আর করবো বল, এসব কি আমার কাজ রে? কালকে ভূতের গল্প শোনাচ্ছিলে, আজকে নিজেই ভূত সেজে বসে আছো। এই রে, ভাতগুলো পড়ে গেছে। দূর দূর দূর, এভাবে হয় নাকি? না, এবার থেকে ভোজনালয় থেকেই খাবার খেতে হবে। একার জন্য কে আবার রান্না করে? দূর দূর। কি গোপাল দাদা, তুমিও আমার মতন ভোজনালয়ে খাচ্ছ? আমার না হয় বাড়িতে রান্না করার কেউ নেই। আমারও নেই, যে ছিল সে ছেড়ে চলে গেছে। ভাই, আর একটু ভাত দেবে? গোপাল দাদা, ভাত আর হবে না গো, আরো কয়েকজন দৈনিক খদ্দের আসবে, তাদের জন্য রেখে দিয়েছি। তাহলে কি আর করা যাবে? একটু একটু ওই তরকারি একটা শাল পাতায় মুড়ে দে, বাড়িতে গিয়ে মুড়ি দিয়ে খাবো। আচ্ছা, তা দিচ্ছি। তুমি খাওয়া হয়ে গেলে হাত মুখ ধুয়ে নাও। আচ্ছা গোপাল দাদা, গিন্নিমা চলিয়ে গেল কেন? সে তোর গিন্নিমাকে গিয়ে জিজ্ঞেস কর। সে তো জিজ্ঞেস করতেই হবে, তোমার মতো একটা ভালো মানুষকে ছেড়ে চলিয়ে গেছে। এসো এসো। এই নাও ধরো, পুঁটির মা তোমার জন্য কটা রুটি আর তরকারি পাঠালো। শুনলাম তুমি বাইরে ভোজনালয় খাচ্ছ। কি আর করবো বলো, একদিনই ঘর দুয়ারের একই অবস্থা করেছো গো গোপাল দাদা। ওই একার সংসার, এখন আমার কাজের মধ্যে দুই, খাই আর শুই। তা গিন্নিমাকে খবর দাও। না না না, খবর দিলে আবার অশান্তি শুরু করবে, বরং তুমি গিয়ে বলো। বেশ, তাহলে কালকে আমি তোমার শ্বশুর বাড়ির দিকে সার কিনতে যাব, না হয় গিন্নিমাকে আমিই খবর দিয়ে দেবো। বাড়ি ঘর গোছালো, তাতে আমি কি করতে পারি? এখন আমি আর ওই বাড়িতে থাকি না। হ্যাঁ, শুধু তাই না, গোপাল দাদা বাইরে ভোজনালয়ে তেল মশলা দেওয়া উল্টো পাল্টা খাবার খাচ্ছে গো। থাক, আমাকে এসব কথা শোনাতে আসবে না পুটির বাবা। আমার খাটতে খাটতে জীবনটা কয়লা হয়ে গেছে, কয়লা। ওনার বায়নার শেষ নেই। হ্যাঁ, বুঝলে গোপাল দাদা, আমি গিন্নিমাকে অনেক করে বোঝালাম, কিন্তু কিছুতেই কোনো কথা শুনলো না। বেশ, শুনতে হবে না। এরকম বললে হয় নাকি? চারিদিকে ঘর দুয়ার অগোছালো, খাবারের থালা বাসন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরে বাবারে, ইঁদুরেও আস্তানা করেছে। যা হচ্ছে হোক। ভোলা, আটটা কচুরি দাও তো ঝটপট, খেয়ে রাজসভায় চলে যাব। এই নাও। ও গোপাল দাদা, শুনলাম নাকি গিন্নিমা বাড়ি ছেড়ে চলে গেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছো। তাই বাইরের খাবার খেয়ে কতদিন কাটাবে?
এভাবে তো তোমার শরীর খারাপ করবে। ওই শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। রান্না বান্না করছো বাড়িতে? না, রান্না করার লোক নেই, আর আমার দ্বারা ওসব কালিঝুলি মাখাও সম্ভব না। দেখো গোপাল দাদা, এই রোজ রোজ বাইরের খাবার খাওয়া ভালো নয়। ভাবছি আরেকটা বিয়ে করব। হ্যাঁ, বলো কি? গিন্নিমা জানলে তো? জানলে জানুক, ও তো এখন আর আমার কেউ নয়। গোপাল দাদা আরেকটা বিয়ে করবে? না 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 না, গিন্নিমাকে বলতেই হবে ব্যাপারটা। গিন্নিমা, তুমি আবার এসেছো পুটির বাবা। সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ? হ্যাঁ, বাড়ির চারিদিকে অগোছালো, ইঁদুর মশা মাছি ঘুরে বেড়াচ্ছে। আমি আর ওই বাড়িতে যাব না। গোপাল দাদাও সেই ব্যবস্থাই পাকাপাকি করতে চলেছে, আরেকটা বিয়ে করবে। কি বললে? জল জ্যান্ত বউ থাকতে আরেকটা বিয়ে? হ্যাঁ, আমি আজকেই যাব। ওর একদিন কি আমার একদিন? হ্যাঁ, আমি আজকেই যাব। এই দিদি, এক মুহূর্তে এরকম বদলে গেলি কেন? আবার আবার তো জামাইবাবু তোকে কাটাবে। তা বলে তোর জামাই বাবুটাই অন্য কারোর হয়ে যাবে? হ্যাঁ, আমি বেঁচে থাকতে আমি হতে দেব না। তাহলে দিদি আমিও যাব। ওই জামাইবাবু অতিরিক্ত খায়, জামাইবাবুর খাওয়া বন্ধ করতে হবে, বুঝলি? ঠিক আছে, চল তাহলে চল। ঠিক আছে, চলুন তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বুঝলি দিদি, আমার মাথায় একটা মতলব এসেছে। হ্যাঁ। কি মতলব শুনি? এই বেশ তো বেশ, এতে যদি তোর জামাই বাবুর অতিরিক্ত খাওয়া কমে তাহলে তো ভালোই কথা। হ্যাঁ, কিন্তু খুব সাবধান, গোপাল দাদার নজর কিন্তু বাজ পাখির নজর। তাহলে যাওয়ার পথে একটা সাজঘর হয়ে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলুন, রাতে মনে হয় ঝেঁপে বৃষ্টি হবে। কই গো, বলি কোথায় গেলে? এ কি, আমি তো বেশ ভালোই ছিলাম, তা তুমি আবার ফিরে এলে কেন? আমি বেঁচে থাকতে তুমি আবার বিয়ে করবে? ওসব চলবে না। আমি এক সাধক বাবাকে নিয়ে এসেছি, তোমার সব ভীমরতি ইনি ছড়িয়ে দেবেন। হ্যাঁ, আজকে থেকে তোমার অতিরিক্ত খাওয়া দাওয়া বন্ধ করার দায়িত্ব এনার। যাব বাবা। কি করেছো গো? হ্যাঁ, ঘর দুয়ার তো পুরো শ্মশান হয়ে গেছে গো। এখন আবার তোমার ঘর তুমি পরিষ্কার করো। সে করছি, তুমি যাও বাজার করে নিয়ে এসো। ভোলার দোকান থেকে বেশি করে ছানা আনবে, আর রাতে ছানার বড়া করে তরকারি বানাবো। হ্যাঁ, আহা, কতদিন খাইনি, এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মেঘ ডাকছে, রাতে বৃষ্টি হবে। আমি এই ঘর গুছিয়ে রান্না বসাচ্ছি গো। বলো কি গোপাল দাদা, গিন্নিমা ফিরে এসেছেন? হ্যাঁ, সকালে তোমার দোকানে বলেছিলাম না বিয়ে করব, সেটা নিশ্চয়ই কেউ শুনে গিন্নির কানে দিয়েছে। ব্যাস, ঘরের বউ ঘরে চলে এলো। সকালে যখন তোমাকে আমি ওই কচুরি দিচ্ছিলাম, তখন তো ওই পুঁটির বাবাকে দোকানের সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছিলাম। তাহলে পুঁটির বাবাই খবর দিয়েছে, ভালোই হয়েছে। যাই হোক, আমাকে ওই 500 গ্রাম মতো ছানা দাও তো, গিন্নি ছানার বড়া দিয়ে তরকারি করবে। ভালো তো, ভালো তো, তোমরা ওই কর্তা গিন্নি একসাথে খাবে। আবার কোন সাধককে নিয়ে এসেছে যে আবার খাবার খাওয়া নিয়ন্ত্রণ করবে? দেখো কি করে তোমাকে সামলায়। এই নাও। দেখি গিন্নি, আমার জন্য দুটো বড়া আর ওনার জন্য এতগুলো? বেশি খেলে তোমার চেহারা ঠিক হবে না বৎস, তোমাকে রোগা হতে হবে, তাই কম খেতে হবে, বুঝলে? ঠিক আছে, আপনাকে আমি মজা দেখাচ্ছি। অগত্যা গিন্নির হাতের খাবার খাচ্ছি, এই আমার 14 পুরুষের ভাগ্য ভালো। বাবা, আপনাকে আরেকটু তরকারি দিই বাবা? দে মা, দে। আমাকে দাও। একদম না,
বলেছি না তোকে রোগা হতে হবে। হ্যাঁ, কি মশা রে তোদের বাড়িতে। আরে রে নকল গুঁফ, মশা যাওয়ার আগে আপনাকে আমি তাড়াবো। এই কদিন চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে নোংরা করেছে, মশা মাছি এত তাড়াতাড়ি যাবে না। হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম। আপনি ভালো করে খান কেমন? বিজ্ঞানী, আরে গোপাল যে, কি ব্যাপার? একটা সাহায্য চাই বিজ্ঞানী। বলো বলো, আমি কি করতে পারি? কয়েক টুকরো বরফ বানিয়ে দিতে পারবে? তা পারবো, কিন্তু এখন হবে না। তুমি বরং সন্ধেবেলার পর নিয়ে যেও, কেমন? খুব উপকার করলে বিজ্ঞানী। আমি ওটা বিশেষ মোড়কে তোমায় দেব, যাতে গলে না যায়। ধন্যবাদ বিজ্ঞানী, এখন তাহলে আসি। ভালো করেছিস বাবা, যা মশার উৎপাত, মশারি ছাড়া ঘুমোনো যাবে না। কথায় আছে সেবাই পরম ধর্ম, তাই একটু ধর্মকর্ম করছি আর কি। আপনি ঘুমিয়ে পড়ুন, আমরা ওই ঘরে গেলাম। হ্যাঁ, সব দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়েছো তো? ঝেপে বৃষ্টি নেমেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, তুমি ঘুমো। আজকে অনেক খাটনি হয়েছে গো। হ্যাঁ, জয় ঠাকুর। এই তো গিন্নিও ঘুমিয়েছে, এবার আসল কাজ শুরু হবে। কি জল পড়ছে কেন? চাল ফুটো হয়ে গেল নাকি? এত রাতে দিদিকে ডাকা ঠিক হবে না। আরে আরে কি মুশকিল, এখনই জল পড়ছে। আরে দূর দূর। বাপরে বাপ। সুপ্রভাত। প্রভাত আর শু নেই। কেন? সারা রাত প্রথমে ভিজেছি, তারপরে মশার কামড় খেয়েছি। ভিজেছেন কেন? আচ্ছা, এ কি? আচ্ছা। রাতে চাল ফুটো হয়ে জল পড়ছিল। আচ্ছা, খুব ঠান্ডা লেগেছে। একটু একটু মধু আর তুলসী পাতা দে, একটু খাই। এই দিচ্ছি বাবা। এ হতেই পারে না, কদিন আগেই তো চাল সারিয়েছি। ঘরের মধ্যে তাহলে জল এলো কি করে? ঠিক যেভাবে আপনার নাকের নিচে নকল গোঁফ এসেছে শ্যালক বাবু, ঠিক সেইভাবেই। এই রে, হয়ে গেল। দাড়িটাও তো নকল। না মানে আমি বুঝিয়ে বলছি গোপাল, তুমি তো একটু বেশি করে খাও, তাই আমি ভেবেছিলাম ওই তোমার যাতে খাওয়াটা একটু কমে, তাহলে আমার দিদির খাটনিটা একটু কমবে। খাটনি কমাতে তো আপনি আসেননি, উল্টে আপনি নিজে ছলে বলে খাচ্ছিলেন। অতিথি হিসেবে এলে নিশ্চয়ই খাওয়াতাম, কিন্তু এটা আপনি ঠিক করেননি। ওগো, ও তো আমার ভালোর জন্যই করেছে। তুমি আমার বিবাহিত স্ত্রী, ও এখন তৃতীয় ব্যক্তি, তুমি ওর কথা কেন শুনবে? হ্যাঁ, প্রথমে বাচ্চাগুলো মস্করা করলো, সেই শুনে তুমি চলে গেলে। হ্যাঁ, ওরা তৃতীয় ব্যক্তি, ওদের কথায় কান দিলে। তারপর পুঁটির বাবার কথা শুনে বিশ্বাস করলে আমি সত্যি বিয়ে করছি। হ্যাঁ, সেই জন্যই তো চলে এলাম
দিলাম, হ্যাঁ। এখানে পুটির বাবাও তৃতীয় ব্যক্তি, আর তারপর শ্যালক বাবুর কথায় আমাকে কম খেতে দিচ্ছ, আর উনিও তৃতীয় ব্যক্তি। ইয়ে, না মানে? হ্যাঁ মানে না মানে কিছু না। যখনই সংসারে স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে তখনই অশান্তি হবে। নিজেদের সমস্যা আমরা নিজেরাই ঠিক করে নেব। আচ্ছা গো আচ্ছা, ঠিক আছে, আর কোনো বাইরের লোকের কথা শুনবো না। এবার বলো তো, ছাদ থেকে জল পড়ার ব্যাপারটা কি? ওটা তো কাল রাতে মশারির উপরে বরফ রেখেছিলাম, আর সারা রাত ধরে বরফের জল শ্যালক বাবুর গায়ে পড়েছে। ছাদ ঠিকই আছে গিন্নি। হ্যাঁ নয় হ্যাঁ, কাল যখন খাবার খাওয়ার সময় দেখলাম আপনার গোঁফ খুলে যাচ্ছিল, আপনি ঠিক করলেন, তখনই একটা সন্দেহ হয়। ওরে ওরে গোপাল, আমি আর তোমাদের কর্তা গিন্নির মাঝে থাকবো না। আমি পালাই।